এইটির সঙ্গে আবার 15 গুণ হবে। 15 কি জন্য গুণ হবে? আমরা নরমাল ওয়ার্কিং আওয়ার গুলাকে ধরছি 15 টাকা করে। এখানে আপনি আবারও খেয়াল করলে বুঝতে পারবেন। পাশে আবার কমা দিয়ে আমরা আবার বুঝিয়ে দিছি বিস্তারিত করে যে 15 টা কোথায় পেলাম। 15 টা আমরা পেয়েছি নরমাল ওয়ার্কিং আওয়ার ধরে নিয়েছি 15 টাকা। অর্থাৎ 15 টাকা করে। কথাটা কি এখন ক্লিয়ার? যে 15 টাকা করে নরমাল ওয়ার্কিং আওয়ার ধরে নিচ্ছি আমরা। আর ওভারটাইমটাকে ধরেছি 20 টাকা করে। এখন এটা হচ্ছে সূত্র বা ফর্মুলা মেলানোর জন্য আনুমানিক একটা রেট ধরে নিচ্ছি। তো আপনি গভর্নমেন্ট বলেন, নন গভর্নমেন্ট বলেন, যেটাই বলেন না কেন। তো আপনি সেখানে সে অফিসি রুল যেটা থাকবে সেটা বসাবেন, কোনো সমস্যা নেই। সেটা 30 টাকা হতে পারে ওভারটাইম, নরমাল ওয়ার্কিং আওয়ার 20 টাকা হতে পারে। এটা কোনো ফিক্সড নয়। তবে আপনারা যেটা ইচ্ছা সেটা সেই অফিস রুলস মানবেন। ফর্মুলাটা এমনই হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাহলে নরমাল ওয়ার্কিং আওয়ারের সঙ্গে 15 টাকা করে গুণ হবে। এটা একটু কম থাকবে নরমাল ওয়ার্কিং আওয়ার সবসময়। কারণ তা না হলে শ্রমিক কখনো কাজ করতে ইন্টারেস্টিং ফিল করবে না। আশা করি বুঝতে পারছেন। আমি এটা প্রেস করি। এখান থেকে আমি ক্লাসটা ছোট আকারে আসলে একটা টান দিব, সবগুলো বের হয়ে যাবে। এখন আমরা কি টোটাল পেমেন্টটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে? যে কত টাকা কে কত টাকা ইনকাম করছে, কে কয় ঘন্টা কাজ করছে। ঠিক আছে? তাহলে আমরা ওয়েস্টশিট যে বিষয়টা সেটা পুরাপুরি ক্লিয়ার না এমন কেউ আছে এখানে যে আমি একটু বুঝতে পারি না বা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং অনেক কঠিন বা বোঝা হয়ে যাচ্ছে? ঠিক আছে? এমন কেউ আছে এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারতেছি না মোটে? একটু কঠিন হলেও মনোযোগ সহকারে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। মানে অতটা কঠিন না। হয়তো ফার্স্ট টাইম যেকোনো জিনিস দেখার কারণে কঠিন লাগতে পারে, কিন্তু বিষয়টা হলো অতটা কঠিন না। বুঝতে পারছেন? বিষয়টা কিন্তু অতটা কঠিন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি এটা করে দিলাম, শেষ করে দিলাম। এরপরে আমি চলে যাব ফর্মুলা। ফর্মুলা তো করলামই, তারপর আমি চলে যাব কমিশন শিট। ঠিক আছে? আমি তাহলে কি করলাম, ওয়ের শিটটা শেষ করলাম। এখন আমি করব আপনার কমিশন শিট। কমিশন শিটের পরে আমরা প্রাইম ব্যাংক চলে যাব। কমিশন শিটটা আমরা একটু দেখি খেয়াল করে, বা আমরা লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবো যে কমিশন শিট কেমন হয়। এখানে প্লাস বা নিউ শিট ক্লিক করব। ক্লিক করলে আমরা 2 নম্বর পেজে চলে আসতেছি। 2 নম্বর পেজে চলে আসতেছি। এখানে দেখেন আমরা সিরিয়াল গুলো দেওয়া আছে 1 2 3 4। আমরা সিরিয়াল গুলো এগুলোকে সিরিয়াল ধরে নিচ্ছি। এখানে সিরিয়াল লিখতেছি না, কারণ আমাদের হাতে সময় খুব কম। সেলস পারসন আমাদের শীটে 2 লাইনই দেওয়া। যদি আপনি 2 লাইনই দিতে চান তাহলে এভাবে দিতে হবে। আবার আপনি চাইলে 1 লাইনই রাখতে পারবেন। এটা আপনি এটা ডিপেন্ড করবে পুরোপুরি, কোনো ব্যাপার না। এরপরে দেখেন সেলস পারসন গুলোর নাম, যেমন আমি লিখলাম কবি, তারপর আমি লিখলাম আব্বাস, তারপরে আমি লিখলাম রহমান। এখন আমরা চলে যাব সেল, কত টাকা সেল করছে। ঠিক আছে? কত টাকা সেলস করছে সেই বিষয়টা। তা আমরা এখানে আনুমানিক হারে ধরে নিচ্ছি প্রফিট সেল করছে 55,000 টাকা। প্রফিট সেল করছে 55,000 টাকা। তারপরে সেল করছে হচ্ছে 18,000 টাকা। তারপরে সেল করছে 34,000 টাকা। সেল পারসন কবির, আব্বাস, রহমান, এরা এগুলো সেল করছে। ঠিক আছে? 55,000 টাকা, 18,000 টাকা, এরপর আছে 34,000 টাকা। এগুলো তারা সেল করছে। এখন আমাদের এগুলো সব দেওয়া থাকবে। তাহলে আমাদের কাজটা কি, তাই না? আমাদের কাজটা বের করতে হবে কমিশন শিট।
আমাদের কমিশন শিটটা বের করতে হবে। তাহলে কমিশনটা বের করতে হলে আমরা কি করব? আমরা এখানে একটা ডবল ক্লিক দিলাম, তাহলে পুরোটা এক লাইনই কভার করবে। আমাদের শিটে এক লাইনই দেওয়া আছে। এখন দেখেন কমিশন শিটের একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা একটু ভালো করে বুঝতে হবে। ফর্মুলাটা অবশ্যই অনেক সোজা। তো ভালো করে বুঝতে পারলে আপনারা কাজটা করতে পারবেন খুব সহজে। এখানে হচ্ছে ফর্মুলা শুরুতে আমরা ইকুয়াল চিহ্ন দিব। আমাদের এই নিয়মটা মনে থাকে না, ইকুয়াল দিতে আমাদের বেশিরভাগ লোকেরই মনে থাকে না। তবে মনে রাখতে হবে যে আমরা ম্যাথমেটিক্যাল কাজ করতেছি। শুরুতে ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট, তার আগে একটা ইফ দিতে হতো। তো আমার ইফটা দেওয়া ভুল হয়ে গেছে, আমি ইফটা আবার দিয়ে নিচ্ছি। ইফ তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ঠিক আছে? তারপর হচ্ছে বি2। বি2 বলতে এখানে যেটা হচ্ছে সেল করছে, কত টাকা সেল করছে সেটা বোঝাচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম বি2। এরপর হচ্ছে লেস দেন ইকুয়াল, বি2 লেস দেন ইকুয়াল 10,000, অর্থাৎ 10,000। 10,000 টাকা সেল করলে কত পার্সেন্ট সে পাবে বা কত পার্সেন্ট তাকে দেওয়া হবে কোনো পার্সেন্টকে, তাই না? সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি এখানে, বিষয়টা হচ্ছে বি2 ইন্টু 5%। 5 লিখলাম, শিফট চেপে আবারও 5 প্রেস করলাম, তাহলে পার্সেন্টেজটা চলে আসবে, কমা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবারও আমি দুইটা অপশন লিখে নিই, তারপর আমি বুঝাচ্ছি, বুঝাইলে আপনাদের বিষয়টা খুবই সহজ লাগবে, বাকিগুলো আস্তে আস্তে বুঝে ফেলতে পারবেন। ঠিক, তারপর হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আবারও বি2, তারপর হচ্ছে লেস দেন ইকুয়াল 20,000, তারপর আবারও কমা, বি2 ইন্টু 7%। বি2 ইন্টু 7%। আমি এই পর্যন্ত বিষয়টা একটু কমা দিয়ে দিলাম। এই পর্যন্ত বিষয়টা আগে বুঝিয়ে নিই, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন এখানে বলতেছে যে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি2 লেস দেন ইকুয়াল 10,000, বি2 লেস দেন ইকুয়াল 10,000। যদি কোনো ব্যক্তি 10,000 টাকা লেস দেন ইকুয়াল, লেস দেন মানে কি আমরা সবাই জানি, লেস দেন মানে ছোট বা কম, আর গ্রেটার দেন মানে বড়, তাই না? আর লেস দেন ইকুয়াল মানে ছোট কোনটা থেকে ডিসটেন্স বোঝাবে যে এটা থেকে ছোট অথবা সমান। এখানে কোনটা থেকে ডিসটেন্স বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে আপনার 10,000 এর সাথে, যে বি2 লেস দেন ইকুয়াল 10,000, যে 10,000 এর সমান, 10,000 এর সমান অথবা তার থেকে কম। 10,000 এর সমানও হতে পারে অথবা তার থেকে কম হতে পারে। কোনো ব্যক্তি সেল করছে হয়তো 1,000 টাকা অথবা 10,000 টাকা এর ভিতরে, তাই না? অথবা 0 টাকা থেকে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার কম হতে পারে অথবা 10,000 টাকার সমান হতে পারে। যদি কোনো ব্যক্তি সেল করে তাহলে হচ্ছে সে বি2 ইন্টু 5%, 5% তাকে দেওয়া হবে, কমিশন দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি 10,000 এর সমান সেল করে অথবা তার থেকেও কম, তাহলে তাকে 5% হারে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা কমিশন দেওয়া হবে। এখন আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে যদি কোনো ব্যক্তি তার থেকে, কারণ কিছু কিছু লোক আছে যারা কিনা, যাদের কাছে লক্ষ লক্ষ টাকা সেল করা এক এক দিনের ব্যাপার, ঘন্টার ব্যাপার, ঠিক আছে? তারা খুব এক্সপার্ট মার্কেটিং চাকরির বিষয়ে, ঠিক আছে? যদি কোনো ব্যক্তি তার থেকে বেশি সেল করে, তাহলে তার থেকে বেশি কত? তাহলে 20,000 এর সমান অথবা তার থেকে কম, অবশ্যই 10,000 এর বেশি। তাহলে এমন যদি কেউ সেল করে তাহলে তাকে 7% হারে কমিশন দেওয়া হবে। যেমন মনে করেন আকিজের কোনো পণ্য বা আরএফএল এর কোনো পণ্য বা অন্যান্য প্রোডাক্ট যে আছে, যেমন আপনার পার্টেক্স এর আছে,
ভোগ্য পণ্য, তারপর অন্যান্য অনেক কোম্পানি আছে বাংলাদেশে বা সারা বিশ্বে। এই পণ্যগুলা যদি কেউ সেল করে দেয়, তাদের একটা কমিশন দেয়, ঠিক আছে? এগুলো করে বিশেষ করে মার্কেটিং অফিসার। একটা সময় ছেলেরা মার্কেটিং জব করতো, এখন মেয়েরাও করে। তো ছেলে মেয়ে যে কেউ করতে পারে, যেটাই করুক না কেন, তাদেরকে একটা কমিশনের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় এবং হয়তো ফিক্সড একটা স্যালারিও থাকে, ঠিক আছে? যাই হোক, তাহলে এ পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার। তাহলে আমাদের মনে কিন্তু বাকি প্রশ্ন চলে আসবে যে তার থেকে যদি বেশি করে তাহলে কি করবে? তার থেকে যদি বেশি করে সে বিষয়টা আমরা দেখব। তার থেকে বেশি করলে, হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে বি টু লেস দেন ইকুয়াল তারপর হচ্ছে 30,000। মানে এর থেকে ধাপে ধাপে বা স্টেপে স্টেপে বাড়তেছে আর কি। 30,000 লেখার পরে আমি একটা কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বি2 ইন্টু কত পার্সেন্ট দেওয়া হবে তাকে, যে 30,000 টাকা সেল করে দিবে, তাই না? তাকে দেওয়া হবে 10%। এই কমিশনটা আমরা আনুমানিক হারে এখানে ধরে নিচ্ছি। ওই কোম্পানি, যে কোম্পানি আপনারা অ্যাকাউন্টে জব করবেন বা মার্কেটিং এ জব করবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে কত পার্সেন্ট হারে দিবে। সেটা আপনাদেরকে মৌখিক বা লিখিত একটা ইয়ের মাধ্যমে ধার্য করা হবে, ঠিক আছে? অবশ্যই লিখিত মাধ্যম হবে। খালি তেমনি বাড়তেছে 10 থেকে 20, 20 থেকে 30 এইভাবে, হ্যাঁ? তো 10,000 করলে 5%, 20,000 করলে 7%, 30,000 টাকা সেল করলে 10% কমিশন পাবে। তারপর আবার বলতেছে যে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর বি2 ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি2 লেস দেন ইকুয়াল 40,000, 40,000, কমা বি2 ইন্টু 12%, 12%। আমি শিফট চেপে 5 প্রেস করলাম, কমিশনটা চলে আসলো, অর্থাৎ পার্সেন্টেজটা চলে আসলো 12%। সেটাকে আমি আবারও কমা দিয়ে দিলাম। একটা কমা ভুল গেলে কিন্তু মেলবে না। আপনারা অবশ্যই জানেন যে ম্যাথমেটিক্যাল কাজ বা অ্যাকাউন্টিং কাজকর্মগুলা একটা শূন্য যদি বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট মিলবে না। আমরা হয়তো ভেবে নেবো যে একটা শূন্যর জন্য ভুল হয়ে গেল, অবশ্যই একটা শূন্যর জন্য বিশাল অ্যামাউন্ট বা বিশাল পরিমাণ কমে যায় অথবা বিশাল পরিমাণ বেড়ে যায়, আমরা সবাই জানি। এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 12%, এরপর হচ্ছে তারপর হচ্ছে আবারও ফার্স্ট ব্র্যাকেট শুরু, বি2 গ্রেটার দেন তারপর হচ্ছে ইকুয়াল 41,000 লেখার পরে আমি একটা কমা দিয়ে দিলাম পূর্বের মতো। আবারও বি2, একটা বুঝতে পারলে, এইটুকু যে বুঝতে পারবে এ পর্যন্ত, সেগুলো সব আশা করি বুঝতে পারবে, যে কারণ স্টেপ বাই স্টেপ বাড়তেছে, তাই না? তাহলে বি2 ইন্টু 15%, শিফট চেপে 5 প্রেস করলাম, তাহলে এ চলে আসলো, মানে পার্সেন্টেজ চলে আসলো। এখন দেখেন এখানে আমি যে কাজটা করছি সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বি2 এখান থেকে সবগুলো লেস দেন ইকুয়াল হয়েছে, এখানে কেন গ্রেটার দেন? এখানে এখানে বোঝানো হয়েছে যে বি2 গ্রেটার দেন ইকুয়াল 41,000। বলতেছে যে বি2 থেকে 41,000 থেকে যদি বেশি হয়, 41,000 থেকে যদি 41,000 টাকার সমান হয় অথবা তার থেকে বেশি হয়। এখন বেশি কত সেটা কিন্তু আর প্রকাশ করে না, আপনারা খেয়াল করে দেখেন। আনলিমিটেড 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ সেল করতে পারে একজন মার্কেটিং অফিসার যারা খুবই এক্সপার্ট। এটা কোনো ব্যাপার না তাদের কাছে, বাট নতুন যারা তাদের কাছে হয়তো অনেক সময় ব্যাপার হতে পারে। তো বি2 গ্রেটার দেন ইকুয়াল 41,000, এখানে হচ্ছে 40,000 তার সমান অথবা তার থেকে কম হলে 12%, এবং 41,000 তার সমান অথবা তার থেকে আনলিমিটেড হলে
সে কত পার্সেন্ট কমিশন পাবে? 15%। সে যে কয় লাখ টাকায় সেল করুক না কেন, তবে 41,000 টাকার উপরে হতে হবে। তাহলে কি 15% কমিশন পাবে, অর্থাৎ 100 টাকায় 15 টাকা করে। এখন আমরা দেখবো 55,000 টাকায় কত পেয়েছে, 18,000 টাকায় কত পেয়েছে, আর 34,000 টাকায় কত পেয়েছে। আমরা ব্র্যাকেট গুলা ক্লোজ করবো, তার আগে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কয়টা ইট ব্যবহার করছি আমরা এখানে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমরা এখানে 5টা ইট ব্যবহার করছি। শিফট চেপে ধরে 0 প্রেস করলাম, 3টা, 4টা, 5টা, বাস। এখন আমি এন্টার প্রেস করলে আশা করি মিলে যাবে। এখন দেখেন 8,250 টাকা কমিশন পাওয়া যাচ্ছে কবি, ঠিক আছে। এখান থেকে একটা টান দিব, বাকিগুলো সব বের হয়ে যাবে, ব্যাস। আমাদের পুরো কমিশনটা চলে আসছে, যে কে কত টাকা কমিশন পেয়েছে। কে কত টাকা কমিশন পেয়েছে সেটা কিন্তু আমরা বের করে ফেলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই শীটটা কিভাবে বের করতে হবে বা কেমন হবে। তো এখানে কোনো প্রশ্ন আমার কাছে কি আছে যে কমিশন শীটটা বুঝতে পারি না, এমন কেউ কি আছে যে আসলে কমিশনটা কিভাবে বের হলো বা আমি একটু বুঝতে পারি নাই? কেউ কি আছে এখানে? তার মানে সবাই বুঝতে পারছেন, তাই না? আব্দুল্লাহ মিশাল, লাইনটা আনমিউট করেন তো। আব্দুল্লাহ মিশাল, আব্দুল্লাহ মিশাল আমাকে শুনতে পাচ্ছেন? লাইনটা মিউট আছে আপনার। হ্যালো আব্দুল্লাহ মিশাল, আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ মিশালের লাইনটা মিউট আছে। আনমিউট করলে আমি কথা বলতে পারতাম আপনার সঙ্গে, বা আপনি আমার সঙ্গে কথা বলতে পারতেন। যাই হোক, তাহলে সবাই বুঝতে পারছেন আশা করি। আমরা এর পরবর্তী শীটে চলে যাই। এর পরবর্তী শীটটা হচ্ছে আমাদের 4 নম্বর পেজ, প্রাইম ব্যাংক লিমিটেড। এটা আবার অনেক বড় শীট, আজকে শেষ করতে পারবো কিনা। আচ্ছা দেখি, শেষ করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি 2টার বেশি দেখাই না, কিন্তু 3টা হলে আপনাদের জন্য একটু পেইন্টিং হয়ে যেতে পারে, কারণ এগুলো হচ্ছে বড় বড় শীট, তো কঠিন হয়ে যেতে পারে মনে রাখা। আচ্ছা তারপর দেখে নিন, প্রাইম ব্যাংকের বিষয়টা হচ্ছে প্রথম সিরিয়াল নাম্বার, আমি সিরিয়াল নাম্বার মেনটেন করলাম না, আমি নেম গুলো অর্থাৎ নামগুলো দিয়ে দিলাম। নামগুলো হচ্ছে হাসান, মিনা, টিটু, কলি। এরপরে হচ্ছে নেমের পরে পোস্ট। পোস্টের বিষয়গুলো হচ্ছে কে কোন পোস্টে জব করে। এটা হচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেড। আমরা একটা ব্যাংক ধার্য করছি, মনে করে নিয়েছি। আপনার এটা যে ওই ব্যাংকের হতে হবে বা ওরকম করতে হবে তা কিছু নয়। আপনার কর্মকর্তাদের বেতন কিভাবে হয় বা কেমন হয় সেটা আর কি প্রকাশ করা হয়েছে এই সূত্রের মাধ্যমে, ঠিক আছে। পোস্ট গুলো আমরা লিখে ফেলবো অফিসার, অফিসার পোস্ট হচ্ছে হাসান। তারপর হচ্ছে ক্লার্ক, ক্লার্ক হচ্ছে মিনা। তারপর হচ্ছে এমডি, এমডি হচ্ছে টিটু। তারপর হচ্ছে কলি, কলি হচ্ছে এমডি। তারপর হচ্ছে বেসিক। এখানে দেখেন বেসিকটাকে কেন্দ্র করে সবকিছু হবে। তো বেসিকটা হচ্ছে 4,500। সাধারণত আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের সমাজে যারা ভালো ভালো বা ভালো বড় কোম্পানিতে বা মাল্টি লেভেল কোম্পানিতে যারা জব করে,
তাদের কিন্তু বেসিক স্যালারি একরকম থাকে এবং এভারেজ স্যালারি বা টোটাল অ্যামাউন্ট কিন্তু মাস শেষে অন্যরকম আসে, মানে একটু বেশি আসে। এবং যারা গভর্নমেন্ট জব করে, আপনারা এটা জানেন, যাদের ফাদার মাদার বা সিস্টার ব্রাদার যেটাই বলেন না কেন, গভর্নমেন্ট জব করে তারাও কিন্তু তাদের বেসিক একটা লেভেল থাকে, আর ইয়ে থাকে ভিন্ন, মানে এভারেজ থাকে ভিন্ন, কারণ তারা তার সঙ্গে আরো অন্যান্য বিষয়গুলো ইনক্লুড হয়, যেমন ঘর ভাড়া, তারপরে মেডিকেল যে ইয়ে চিকিৎসা ভাতা, তারপরে অন্যান্য আরো ইয়ে আছে, সে বিষয়গুলো আজকে এখানে থেকে জানতে পারবেন। ঠিক আছে, তা আমরা বের করি, আগে বেসিকটা উঠিয়ে নিই, তারপর বুঝতে পারবেন। বেসিক হচ্ছে 4,500 টাকা, তারপর হচ্ছে 2,500 টাকা হচ্ছে মিনা, এটা এখন আর 2,500 টাকা বেসিক, বিশেষ করে কারণ নাই, বেসিক অনেক বেড়ে গেছে। 15,000 টাকা, এটা আমরা অনুমান করে ধরে নিচ্ছি, আপনারা আপনাদের মতো বসিয়ে দিবেন। 7,500 টাকা, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক, এদের বেসিক স্যালারি। হ্যাঁ, এই বেসিককে কেন্দ্র করে সবগুলা আমরা বের করবো। তো এখন দেখেন, প্রথমে আছে অ্যালো, বেসিকের পরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যালো। এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে হোয়াট ইজ অ্যালো, অ্যালোটা কি, আসলে অ্যালো বিষয়টা বুঝলাম না, তাই না? অ্যালো হচ্ছে যারা সরকারি চাকরি করে তারা অনেক ভালো, তারা একবারে বুঝতে পারে। তো আপনারা সরকারি চাকরি হয়তো অনেকে করেন বা করেন না, যেটা হোক না কেন, অ্যালোটা একটু বুঝে নেন। অ্যালোটা হচ্ছে বেতনের মুখ্য অংশ, মুখ্য বিষয় বা মূল বিষয় ধরতে পারেন অনেকটা। বেসিকের পরপরই এর অবস্থান। আপনারা দেখেন, বেসিক বলতে এখানে মূল বোঝাচ্ছে, কিন্তু মূলের সঙ্গে আরেকটা বড় বিষয় ইনক্লুড হয়, সেটা হচ্ছে অ্যালো। ঠিক আছে, আমি বিষয়টা করি, তারপরে আপনারা বাকিটা বুঝতে পারবেন। জাস্ট বেসিক এতটুকু বা এতটুকু ইয়ে করলাম, ঠিক দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে অ্যালোর বিষয়টা হচ্ছে একটা ফর্মুলা আছে। অ্যালোর ফর্মুলাটা কি? ইকুয়াল ইফ, আমরা ইকুয়াল চিহ্ন আগে দিয়ে নিই, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে C2, C2 হচ্ছে এটা, ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে C2 গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে 5,000, তারপরে কমা, 5,000 এর পরে কমা, তারপর হচ্ছে C2 into 10, C2 into 10%, কমা, আমরা একটা কমা দিয়ে দিলাম কিবোর্ড থেকে, এরপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে C2 লেস দেন ইকুয়াল, C2 ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, C2 লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে আবারও 5,000, কমা, C2 into 5%, ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখেন, এখানে আমরা অ্যালোটা বের করতেছি। অ্যালোটা কি করে বের করতেছি? আমরা বেসিককে কেন্দ্র করে, এখানে হচ্ছে ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে C2 গ্রেটার দেন ইকুয়াল। আমরা সবাই ইতিপূর্বে জেনে ফেলছি যে গ্রেটার দেন ইকুয়াল মানে সমান অথবা বড়, সমান অথবা বড়। কিসের সমান অথবা বড়? 5,000 থেকে সমান হতে পারে, 5,000 সমান হতে পারে, অথবা 5,000 থেকে বেশি হতে পারে। 5,000 সমান হতে পারে, অথবা 5,000 থেকে বেশি হতে পারে। তাহলে C2 into 10%, 5,000 সমান যদি কোনো ব্যক্তির বেসিক স্যালারি 5,000 সমান হয় অথবা তার থেকে বেশি হয়। যেমন এখানে এই ব্যক্তি যে অফিসার আছে, তার স্যালারি 5,000 সমান হতে পারে অথবা তার থেকে বেশি হতে পারে। এমন যদি হয়, সে 10% অ্যালো পাবে, অর্থাৎ 10% করে অ্যালো পাবে। এরপরে হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, C2 লেস দেন ইকুয়াল। এখন দেখেন, আমরা এটাকে বুঝতে পারলে এটা আমাদের বিবেকের কাছে কিন্তু প্রশ্ন চলে আসছে। এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির স্যালারি বা বেসিক স্যালারি 5,000 সমান হতে পারে অথবা তার থেকে বেশি হয়, যদি কোনো ব্যক্তির বেসিক স্যালারি 5,000 সমান হয় অথবা তার থেকে বেশি হয়,
তাহলে অবশ্যই সে C2 ইন্টু 10% কি করবে, এলো পাবে। সেটা গভর্নমেন্ট অফিস হোক আর মাল্টি লেভেল প্রতিষ্ঠান হোক, বড় বড় প্রতিষ্ঠান, অবশ্যই যে 10% এলো পাবে, বেসিকের সঙ্গে গুণ হবে, ঠিক আছে? 10% হারে সে অবশ্যই পাবে। এখন দেখেন আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে যদি কোনো ব্যক্তি 5,000-এর সমান অথবা তার থেকে বেশি বেসিক হলো, এটা পেলো, ঠিক আছে 10%, কিন্তু সবাই তো আর 5,000-এর সমান বেসিক নাই, তাই না? বা 5,000 থেকে বেশি নাই, কারণ তো 5,000-এর নিচেও আছে। যেমন এখানে এই যে মিনা হচ্ছে ক্লার্ক, কারণ একটু অফিসি আয়া বুয়া ক্লার্ক, তারপরে সহকারী, অনেক কিছু থাকে, তাই না? অনেক পদবি, অনেক ক্যাটাগরির লোক কাজ করে একটা অফিসে, এক ক্যাটাগরির লোক থাকে না, এটা আমরা সবাই জানি। তাহলে C2 লেস দেন ইকুয়াল 5,000। তাহলে বলতেছে যদি কোনো ব্যক্তি বেসিক স্যালারি 5,000-এর নিচে হয় অথবা তার সমান হয়, তাহলে C2 ইন্টু 5%, অর্থাৎ সে পাবে 5% হারে। যেমন মিনা কিন্তু 5% হারে পাবে। আবার এটাও কিন্তু অফিসার কিন্তু এই যে হাসান, এ কিন্তু 5% হারে পাবে। আর এটা হচ্ছে যে T2 MD, ও পাবে 10% হারে, এটাও পাবে 10% হারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলে এখানে আমাদের শীটের সঙ্গে 225 মিলে গেছে। আমরা একটা টান দিয়ে সবগুলা বের করে ফেলতে পারবো। এরপর হচ্ছে আমরা পরেরটা চলে যাই, এইচ অবলিক আর। এইচ অবলিক আর হচ্ছে হাউস রেন্ট। এইচ অবলিক আর, হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া সাধারণত দেখেন, খেয়াল করে আপনারা সমাজে গভর্নমেন্টের যারা অফিসার, ধরে নেন বিসিএস ক্যাডার বা অন্যান্য যে অফিসার গুলো আছে গভর্নমেন্টের, তারা কিন্তু একটা জায়গায় থাকে, অর্থাৎ একটা জায়গায় মানে কি এক লেভেলে থাকে, অ্যাপার্টমেন্টে থাকে, সর্বনিম্ন হলে ফ্ল্যাটে থাকে। কারণ অফিসার বেশিরভাগ লোকই বলা যায় তারা কখনো টিন শেড বা নিম্নস্তর বাসাগুলো থাকে না, থাকতে পারে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর যারা একটু নিম্নস্তর কর্মকর্তা, পদবি যাদের নিচে, স্যালারি যাদের কম, তারা কিন্তু একটু কষ্টের জীবনযাপন করতে পারে বা করে, তারা টিন শেডের বাসায় বা অন্য বাসায় থেকে থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্টের বিষয়টা হচ্ছে যাদের বেসিক বেশি তাদের হাউস রেন্টটা বেশি পাবে, যাদের বেসিক কম তাদের হাউস রেন্টটা কম, ঠিক আছে? হাউস রেন্টের একটা ফর্মুলা আছে, ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, এরপরে হচ্ছে C2, C2 হচ্ছে বেসিক, গ্রেটার দেন ইকুয়াল 7,000। আমি 7,000 বসিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম C2 ইন্টু 5%, C2 ইন্টু 5%। এরপর হচ্ছে আরো একটা কমা বসিয়ে দিলাম, তারপর হচ্ছে C2 ইন্টু 4%, C2 আবারও ক্লিক করলাম, ইন্টু 4 ক্লিক করলাম, শিফট এবং 5 ক্লিক করলাম। এখন হচ্ছে দেখেন C2 ইন্টু 4% ব্র্যাকেট ক্লোজ, এখানে একটা ইট ব্যবহৃত হয়েছে, একটা ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন দেখেন এখানে হাউস রেন্টটা কিভাবে পেয়েছে তারা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটাও আমাদের জন্য সহজ হয়ে গেছে। কেন ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, C2 গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল মানে 7,000-এর সমান হতে হবে কারণ বেসিক, অথবা তার থেকে বেশি হতে হবে, কম হওয়া যাবে না। তাহলে সে 5% হারে বাড়ি ভাড়া পাবে, হাউস রেন্ট পাবে, ঠিক আছে, ঘর ভাড়া। এরপর হচ্ছে আমাদের মনে প্রশ্ন হচ্ছে যদি বেসিক তার থেকে কম হয়, কারণ অনেকের তো এখানে দেখতেছি বেসিক কম আছে, তাই না? তো অনেকের যদি কম হয় তাহলে সে C2 ইন্টু 4%, 4% হারে 4% হারে সে ঘর ভাড়া পাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি এখানে বেশি বুঝালাম না, কারণ এখানে বিষয়টা সহজ। আমি একটা টান দিলাম, বের হয়ে গেল। এরপর হচ্ছে M/A। M/A কি? স্যার হাউস রেন্টটা একটু বুঝাই দেন, আমি একটু ইয়ে হয়ে গেছি। আবারও বুঝে দিচ্ছি। হাউস রেন্টটা মূলত ঘর ভাড়া। ঘর ভাড়াটা হচ্ছে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির বেসিক স্যালারি, জি সূত্রটাই বুঝান। জি জি জি, যদি কোনো ব্যক্তির বেসিক স্যালারি 7,000-এর সমান বা তার থেকে বেশি হয়, তাহলে সে কি করবে, 5% হারে ঘর ভাড়া পাবে, 5% হারে বাড়ি ভাড়া পাবে। এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে
যদি সবার তো আর 7,000 সমান বেসিক হবে না বা তার থেকে বেশি হবে না, কারো তো অনেক কম হবে, যখন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো যাদের কম হবে তারা 4% পাবে, বা সোজা কথা। যাদের 7,000 সমান বা বেশি পাবে বেসিক, তারা 5% আরে বাড়ি ভাড়া পাবে। আর যাদের তার থেকে কম হবে বেসিক 7-এর নিচে, তাহলে তারা 4% আরে পাবে, বা সোজা কথা। স্যার আমি বলতে চাচ্ছি কি যে 7,000 তো আমরা ধরে নিছি, কিন্তু আমি যখন কোনো কোথাও কাজ করতে যাব ওখানে তো ওরা আমাকে বলেই দিবে যে এই 7,000-এর অ্যামাউন্টটা কত। হ্যাঁ, অবশ্যই বলে দিবে তো, সেটা তো আমি প্রথমে বলছি, এটা আমরা অনুমান করে নিয়ে সব ফর্মুলা গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আপনি ফর্মুলা বুঝতে পারলে যে অফিসে জব করবেন, যেমন আপনি সাধারণত সারা জীবন ধরে শিখতেছেন। আমি তো মাঠে মাঠে ঘুরতে গেলেও, আমি খাইতে গেলেও, আমি সারাদিন কিন্তু আমার টিচার শিখাই দিয়েছিল, তুমি সারাদিন A+B হোল স্কোয়ার পড়বে। খাইতে গেলেও পড়বা, ঘুমাইতে গেলেও পড়বা, ওয়াশরুমে গেলেও পড়বা। আমি সারাদিন A+B হোল স্কোয়ার সূত্র পড়তাম, কারণ আমার পরীক্ষায় দিয়ে দেখি X+Y হোল স্কোয়ার আছে। তা আমি কি তখন বসে থাকবো? না, আমার কাজটা পেস্ট করবো। বলেন, আপনি অ্যান্সারটা করেন। সেটাই। আশা করি বুঝতে পারছেন ম্যাডাম। জি জি। ওকে, এরপর আছে এম বাই এল। এম বাই এল হচ্ছে মেডিকেল অ্যালাউয়েন্স। মেডিকেল অ্যালাউয়েন্স অর্থাৎ চিকিৎসা ভাতা। চিকিৎসা বাবদ আমাদের একটা বিল পেমেন্ট করে থাকে, সেটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হোক আর হোক, বড় বড় মাল্টি লেভেল কোনো কোম্পানি হোক, ঠিক আছে? তারা আমাদেরকে একটা চিকিৎসা ভাতা দিয়ে থাকে। চিকিৎসা ভাতাটা কেমন করে বের করে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ইকুয়াল C2 × 5%। C2 টা কোথায় আছে? এই যে C2 টা, ঠিক আছে? ইনটুটা দিয়ে দিলাম কিবোর্ড থেকে, এই যে 5%। আমি 5% এখান থেকে কিবোর্ড থেকে দিয়ে দিলাম, বাস। শিফট C2 × 5%, এন্টার প্রেস করলাম। আপনি দেখেন এখানে 225 টাকা চলে আসছে। অর্থাৎ মেডিকেল অ্যালাউয়েন্সটা সবার জন্য সমান করে দিছে, ঠিক আছে? কারণ গরিবের মেডিকেল অ্যালাউয়েন্স বেসিকের উপর কম দিল, আর অফিসারের বেশি দিল। ওই গরিবরা গালিগালাজ করবে যে অফিসারের জন্য বেশি বেশি রোগ হয়, অফিসারের ওয়াইফের জন্য রোগ হয়, অফিসারের জামাইয়ের জন্য রোগ হয়, তারপর অফিসারের ছেলে মেয়ের জন্য রোগ হয় বেশি বেশি, ঠিক আছে? তাই দেখেন এখানে মেডিকেল অ্যালাউয়েন্সটা সবার জন্য সমান, অর্থাৎ 5%। আর ওকে, এরপরে আমরা চলে যাই OTH, ও ফুল স্টপ, টি ফুল স্টপ, এইচ, ওভার টাইম আওয়ার। ওভার টাইম আওয়ারটা কি? ওভার টাইম আওয়ার কিন্তু আমাদের এখানে, মানে আমাদের যে হাসান, মিনা, টিকু, কালী, কলি, এদের কিন্তু কারণ নাম আমরা মানে আমাদের এরকম নামে কোনো স্টাফ নেই, আন্দাজে ধরে নিচ্ছি। কে কয় ঘন্টা ওভারটাইম করছে আমরা তো জানি না, জানি? কারণ ওই অফিসে তো আমরা জব করি না, যে অফিসে আমরা হিসাব করতেছি। আমরা এখানে ওভারটাইমটা OTH, ওভারটাইম আওয়ারটা আমরা আন্দাজের উপর ধরে নিচ্ছি। ধরে নিলাম 10 ঘন্টা, কারণ 10 ঘন্টা বেসিক্যালি ওভারটাইম কেউ করে না। দেখেন, এটা বোঝা যাচ্ছে আন্দাজে ধরা, তাহলে 40 ঘন্টা তো ওভারটাইম হয় না। শীতের সাথে মেলাচ্ছি, তাতে আন্দাজে 4 ঘন্টা ধরতে পারবেন আপনি। আমাদের যিনি টাইপ করছে উনি হয়তো 40 ঘন্টা আন্দাজের উপর দিয়ে দিচ্ছে শীতের সঙ্গে মেলানোর জন্য, ক্লিয়ার? এখন দেখেন, এগুলো সব আন্দাজে ধরে নিলাম ওভারটাইম আওয়ার, কারণ ওভারটাইম আপনি যখন ওই অফিসে জব করবেন তখন আপনার কাছে একটা লিস্ট চলে আসবে, ক্লিয়ার? কে কোন দিন অ্যাবসেন্ট ছিল, কে কোন কয় ঘন্টা ওভারটাইম করছে, কবে করছে, কয় তারিখে করছে। ওকে, এরপরে হচ্ছে এইচ এর পরে কি আছে? OTR, ও ফুল স্টপ, টি ফুল স্টপ, আর। এখন দেখেন, এখানে আপনারা একটু বুঝতে পারবেন না, স্যার একটু কঠিন লাগবে। কি ওটিআর? OTR, ওভারটাইম রেট। ওভারটাইম? জি জি, ওভারটাইম? OTH হচ্ছে ওভারটাইম আওয়ার, ওকে? আর OTR টা হচ্ছে ওভারটাইম রেট। আচ্ছা, রেট। আচ্ছা জি জি, আপনাদের কাছে শীট আছে, দেখেন শীটে লেখা আছে ফর্মুলার ভিতরে, একটু কষ্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন, আর তারপরে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। ওভারটাইম রেটটা কি সেটা আমরা একটু দেখে নিই, কারণ কে কয় ঘন্টা ওভারটাইম করছে সেটা একটা রেট হবে। আমরা একটু আগে ওয়েট করে আসছি, তাহলে আমরা ওভারটাইম রেটটা মোটামুটি আমাদের ক্লিয়ার আছে, যে ওভারটাইমটা কি সেটা আমরা ক্লিয়ার আছে, নরমাল কি সেটা আমাদের ক্লিয়ার আছে। এখন এখান থেকে আমরা একটু বের করে দেখি। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম,
তারপরে C2 দিলাম। C2 হচ্ছে ওই বেসিককে কেন্দ্র করে সবকিছু। C2 তারপরে আমরা আবারও একটা ভাগ চিহ্ন দিলাম। তারপর আমরা 26 দিলাম। তারপর ভাগ চিহ্ন দিলাম, 8 দিলাম বাস। মুখস্থ বাণী ছেড়ে দিলাম। মুখস্থ বাণী আমি তো ছেড়ে দিলাম, কিন্তু সবাই তো আর বুঝতে পারলো না, পারলো? তাহলে এখন সবাইকে বুঝিয়ে বলতে হবে যে 26 কোথায় পেলাম, মানে 26 কোথায় পেলাম, 8 কোথায় পেলাম, C2 টা নাই বুঝতে পারলাম, তাই না? এই বিষয়গুলো অনেকে ক্লিয়ার না, বেশিরভাগই ক্লিয়ার না এখন। দেখেন C2 তো বেসিক, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে ভাগ চিহ্ন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 26 মানে 26 বলতে 26 দিন। এখানে 26 দিন, ঠিক আছে। 26 দিনটা কি, একটা মানুষ সাধারণত যে কোনো কান্ট্রিতে সে বসবাস করুক, যে কোনো রাষ্ট্রে সে বসবাস করুক, সে কিন্তু কিছু না কিছু করে। বেসরকারি জব, ডেলি লিভার অথবা সরকারি জব একটা কিছু করে। তো দেখেন, যে কোনো কান্ট্রির একটা নিয়ম আছে যে তাকে সপ্তাহে বা উইকলি একদিন হলিডে রাখতে হবে, অর্থাৎ ছুটি রাখতে হবে। আপনারা দেখেন যারা বাংলাদেশ সরকারি চাকরি করে তাদের কিন্তু বিভিন্ন সেক্টরে 2 দিন ছুটি। আবার অনেক সময় দেখেন তারা সপ্তাহে 3 দিনও ছুটি পায়, মাসে 18 দিন, 15 দিন, 20 দিন ডিউটি করে, ঠিক আছে, এরকম আছে। আবার দেখেন যারা ব্যাংকার, তাদের কিন্তু আবার সপ্তাহে 2 দিন করে মাসে ছুটি, তাদেরকে 2 দিন করে ছুটি, শুক্র শনি, তাই না? কারণ তাদের শনিবার অফিস থাকে না, শুক্র শনিবার। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটা মাস কতদিনে, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে সে ফার্স্ট টাইম বলবে সব 30 দিন। 30 দিনে বলে কেন জানেন আপনারা? কারণ সাধারণত মাসগুলো 30 দিনে হয়ে থাকে। তার মানে কি 29 দিনে মাস হয় না? তার মানে কি 28 দিনে মাস হয় না? তার মানে কি 31 দিনে মাস হয় না? অবশ্যই হয়। কিন্তু সে কেন 30 দিনে বলবে? 30 দিনে বললে এই কারণে এভারেজ মাসগুলো বেশিরভাগ 30 দিনে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে 26 দিন ধরা হয়েছে কেন? কারণ যে কোনো একটা কান্ট্রিতে যখন বসবাস করে নাগরিক, তখন সে কিন্তু যে কোনো জব করলে তাকে সপ্তাহে একদিন ছুটি থাকবে, অর্থাৎ মাসে সে 26 দিন ডিউটি করবে। এরপরে তাহলে সে 21 দিন 22 দিন এগুলা রুলস এর ভিতর পড়ে না, ওকে। তাহলে 26 দিন ডিউটি, বিষয়টা কি পুরোপুরি ক্লিয়ার? তারপর ভাগ, তারপর হচ্ছে এইটটা কি, এইটটা হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার। আশা করি পুরোপুরি বিষয়টা আপনারা ক্লিয়ার। আমি এন্টারপ্রাইজ করে দিলাম। হয়তো ফার্স্ট টাইম 26টা বুঝতে, এইটটা বুঝতে একটু কঠিন লাগে, কিন্তু সেকেন্ড টাইম সবারই বোঝা যায়। মানে খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে। ওভারটাইম আওয়ারটা আমরা বের করলাম, ওভারটাইম রেটটা বের করলাম। এরপর হচ্ছে ওটিপি, ও ফুল স্টপ, টি ফুল স্টপ, পি, ওভারটাইম পেমেন্ট। ওভারটাইম পেমেন্ট, ওভারটাইম পেমেন্টটা কি, ওভারটাইম পেমেন্টটা কিভাবে পাবো সেটা একটু দেখে নিই আমরা। ওভারটাইম রেটটা তো দেখলাম, ওভারটাইম আওয়ার গুলো দেখলাম, তাই না? ওভারটাইম আওয়ারটা আমরা ধরে নিলাম, আর ওভারটাইম রেটটা তো আমরা বের করলাম, তাই না? ওভারটাইম রেটটা বের করলাম। তারপর হচ্ছে ওভারটাইম পেমেন্টটা আমরা কিভাবে পাবো, ইকুয়াল G2 is to S2। G2 টা কোথায় আছে? এই যে ওভারটাইম কেন্দ্র করে, ওভারটাইম রেটটাকে কেন্দ্র করে, তারপরে আমি ওভারটাইম প্রথমে দিলাম, তারপর হচ্ছে ওভারটাইম রেটটা দিলাম। তাহলে আমি ওভারটাইম আওয়ার ইনটু ওভারটাইম রেট গুণ দিলে বাস বেরিয়ে গেলে, এটা সবাই জানি আমরা, এটা আমি বোঝাচ্ছি না, এটা একেবারে পানির মতো, ঠিক আছে, একেবারে পানির মতো এগুলো। এরপর দেখেন পি অবলিক এফ। পি অবলিক এফ মানে প্রভিডেন্ট ফান্ড। পি অবলিক এফ মানে, পি অবলিক এফ মানে প্রভিডেন্ট ফান্ড। আপনারা হয়তো অনেকে জেনে অবাক হবেন যে স্যার প্রভিডেন্ট ফান্ডটা কি। প্রভিডেন্ট ফান্ডটা কি দেখেন, আমি এখানে ভালো করে বুঝাইলে আপনারা আজকে বুঝে নিতে পারবেন যারা যারা না জানেন। প্রভিডেন্ট ফান্ড বলতে এমন একটা ফান্ডকে বোঝায় যেটা হচ্ছে কিছু আমানত গচ্ছিত রাখি আমরা, অর্থাৎ কিছু আমানত বলতে এখানে সাধারণত যারা জব করি তাদের বেশিরভাগ অফিসে এখন প্রভিডেন্ট ফান্ড হয়ে গেছে। একটা সময় সব অফিস ছিল না, এখন বেশিরভাগ অফিসে প্রভিডেন্ট ফান্ড আছে, ঠিক আছে। এখানে প্রভিডেন্ট ফান্ড দ্বারা কি বোঝাচ্ছে যে ওই অফিসে ওই কর্মকর্তা যে টাকায় বেতন পাক না কেন, ধরে নিন একটা অফিসে একজন কর্মকর্তা 20,000 টাকা বেতন পায়, তো 20,000 টাকার থেকে সে পুরো মাসের বেতন 20,000 টাকা দেখা গেছে যে প্রভিডেন্ট ফান্ড থেকে নেয় না, কারণ কি ওখান থেকে 1,000 টাকা বা 500 টাকা সে প্রভিডেন্ট ফান্ডে রাখে, আর বাকি 19,000 টাকা সে স্যালারি নেয়। এরকম করে আর কি, সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে। এই টাকাটা আবার পরে সে পেনশনের সঙ্গে নিতে পারে, অথবা তখন যখন সে রিটায়ার করে বা অবসর গ্রহণ করে তখন সে একবারে টাকাটা
নিতে পারি। এখান থেকে আবার ইন্টারেস্ট চলে আসে, হ্যাঁ? প্রভিডেন্ট ফান্ডে রাখার মাধ্যমে। এটা আরকি। আশা করি বুঝতে পারছেন। আমি পুরাটা দেখাই তাহলে আরো বুঝতে পারবেন। এখন দেখেন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইকুয়াল চিহ্ন দিলাম। তারপর হচ্ছে ইফ লিখলাম। ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলাম। তারপর হচ্ছে C2 টা কই? C2 হচ্ছে এখানে আছে, এই যে এটা। C2 গ্রেটার দ্যান দিলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। তারপর আবার 5000 আছে, সেটাও আমি লিখে দিলাম। ঠিক আছে? 5000 লিখে দেওয়ার পরে কমা দিয়ে দিলাম। তারপর আছে C2, তারপর আছে is to 10, C2 is to 10, 5000 কমা C2 is to 10, আবারও কমা দিয়ে দিলাম। তারপর আছে আবারও C2 is to 5। এটা আমি শিফট চেপে 5 প্রেস করলাম। C2 is to 5। এখন ব্র্যাকেট কিন্তু এর একটা ব্র্যাকেট একটা করো। আচ্ছা, এই অংশটা হ্যাঁ, এই অংশটা কে বুঝাইতে পারবেন আমাকে এখন? দেখি কার মেমোরি কেমন। এতক্ষণ যারা দেখছেন তারা অবশ্যই আমাকে বুঝাইতে পারবেন। এখন কেউ একজন আমাকে বুঝান তো এখানে এই ফর্মুলা কি বলতে চাচ্ছে, বলেন। প্রভিডেন্ট ফান্ডের যে ফর্মুলাটা, এটা কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন? না বুঝাইতে পারলে আমি বুঝাই দিব। এটা বেসিক যদি 5000 টাকা হয় তাহলে 10% হারে হবে, আর C2 5%, এটা বুঝতেছি না। আচ্ছা, বুঝতে পারছি। আর কেউ উনি চেষ্টা করছেন না, বোঝা যাচ্ছে? বেসিক যদি বেশি হয় বা হচ্ছে সমান হয় তাহলে 10% হারে পাবে, আর যদি হচ্ছে বেসিক 5000 এর চেয়ে কম হয় তাহলে 5% হারে পাবে। ভেরি ভেরি গুড। দেখেন, একেবারে মানে সঠিক কথা বলে দিয়েছে এখানে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাই বলতেছে যে ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু, C2 গ্রেটার দ্যান ইকুয়াল 5000। আপনারা ইতিপূর্বে এরকম ফর্মুলা আরো অনেকগুলো দেখছেন, তবে এখানে এই অংশটা ডাইরেক্টলি এভাবে ছিল না। এই পর্যন্ত আপনার ক্লিয়ার থাকার কথা ছিল, এই পর্যন্ত 10 পর্যন্ত। তো সেটাও কিন্তু ক্লিয়ার না বেশিরভাগ লোক। তো দেখেন, বেসিক যদি 5000 টাকার সমান হয় অথবা বেশি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল মানে কি আমরা একটু আগে বুঝে ফেলছি এবং আজ কয়েকদিন ধরে বুঝতেছি। ক্লিয়ার? 5000 টাকার সমান হয় অথবা বেশি হয়, তাহলে সে পাবে অবশ্যই প্রভিডেন্ট ফান্ডে কত করে রাখবে? 10% করে। মানে 100 টাকায় 10 টাকা করে সে প্রভিডেন্ট ফান্ডে রাখবে। কোন একটা অফিসের রুলস আমি বলতেছি আর কি, আমরা বলতেছি। বাট আপনার অফিসের রুল যদি 5% করে হয়, আপনি 5% রাখবেন। ডাজ নট ম্যাটার, আমাদের কোনো সমস্যা না। এটা আমরা ফর্মুলা ব্যবহার করছি। ক্লিয়ার? আপনি চাইলে 2% আরো রাখতে পারবেন আপনার অফিস আলোচনা সাপেক্ষে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বা ওই অফিসের রুলস অনুসারে। ক্লিয়ার? যদি কোনো ব্যক্তির বেসিক স্যালারি 5000 এর সমান হয় বা বেশি হয়, তাহলে সে কি করবে? 5% আরে বা 10% আরে যে রুলসটা আছে, তবে আমরা 10% দেখিয়েছি। 10% আরে সে প্রভিডেন্ট ফান্ডে রাখবে, অর্থাৎ 100 টাকায় 10 টাকা করে। সে 90 টাকা করে ভোগ করবে তার ফ্যামিলির জন্য, তার নিজের জন্য, আর 10 টাকা করে সে প্রভিডেন্ট ফান্ডে রাখবে। এখন আমাদের মনের ভিতর কিন্তু একটা প্রশ্ন ইয়ে করতেছে, কিলিবিলি করতেছে, তাই না? যে প্রশ্নটা কি, যে যাদের বেসিক 5000 এর নিচে, তাহলে তারা কি করবে? তাহলে তারা অবশ্যই 5% মানে রাখবে। এই ফর্মুলাটা এখানে বেড়ে যেত, তাকে বাড়ানো হয় না, ডাইরেক্ট বসিয়ে দেওয়া হয়েছে। ম্যাথমেটিক্যাল কাজ যত টেকনিক্যালি, যত লজিক্যালি করতে পারবে তত ভালো, তবে ফাঁকি ফুকি দিয়ে রাখে, এরকম করতে পারলে ভালো। একেবারে শর্টকাট করতে গেলে আবার 0 এসে যাবে আপনার অ্যান্সার, তখন আর কিন্তু আপনি পাবেন রেজাল্ট 0। ঠিক আছে? এই জন্য টেকনিক্যালি করতে হবে। তাহলে যাদের বেসিক স্যালারি 5 এর সমান হবে অথবা তার থেকে বেশি হবে, অবশ্যই তারা 10% হারে প্রভিডেন্ট ফান্ডে রাখবে। এখন মনের প্রশ্ন হচ্ছে যে যাদের বেসিক 5 এর নিচে হবে তারা কি করবে? তারা 5% হারে রাখবে। ক্লিয়ার? এন্টার প্রেস করে দিলাম। তাহলে এই যে ব্যক্তি অফিসার, ও এত টাকা রাখতেছে প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ, এটা আছে। এরপর দেখেন, আমাদের মনে হয় এখানে একটু ভুল গেছে। এখানে ভুল না গেলে এখানে কোনটা জানি ভুল চলে আসছে। দেখেন, আপনারা খেয়াল করেন, এখানে এতগুলো সংখ্যা আসতেছে কেন? এখানে তো এতগুলো সংখ্যা, দেখেন তো কোনটা ভুল হয়েছে আমার। এখানে 1500 আসবে, 1500। বেসিকে তিতুর এখানে হচ্ছে 15000 লেখা। বেসিকে
এই যে এমডি 15,000 টাকা লেখা। হ্যাঁ, এমডি 15,000 টাকা, বাট এখানে তো আমাদের শীটও 15,000 লেখা আছে, বাট এখানে 15,000 তো আসার কথা না, এখানে আসার কথা 1500। আমার ফর্মুলা দেখি তো, আবারও চেক করে একটু ভুল হয়েছে, ভুল হতেই পারে, এই জন্য আপনারা রিভিশন দিবেন যে কখনো তো প্রভিডেন্ট ফান্ড এসে না খেয়ে দিয়ে এতগুলো টাকা রাখবে না, তাই না? এটা আর কি, এটা তো 1,50,000 টাকা হয়ে গেছে, 4 আর 2 6 এখন দেখেন এখানে বেসিক এর 5,000 এর সমান অথবা তার থেকে বেশি, তাহলে সিট ইন্টু 10%, আমি কমা দিচ্ছি, সিট ইন্টু 5% ব্র্যাকেট করবো, ঠিকই লিখছি তো, এখানে কোথায় মানে গোলমাল লাগাচ্ছে, তো দেখেন তো ভালো করে আপনারা ভুলটা কোথায় হয়েছে। এফের ঘরে হচ্ছে 750, এদিকটা সব ঠিকই আছে, অ্যালোটা হচ্ছে 1500, অ্যালোটা তো ঠিক আছে, সবই তো ঠিক আছে, এখানে 0 তাহলে আমাদের প্রত্যেকটা ভুলে, আবার একটা টার্ম দিয়ে দেখি, বাহ, এরকম দেওয়ার কথা না, ফর্মুলা তো ঠিক আছে, ইকুয়াল, তারপর হচ্ছে ইফ C2 কে কেন্দ্র করে, হ্যাঁ সব করছি, এই দুটো ঠিক বলেছি, এই দুটো ভুল আসছে কি জন্য, আমার তো অবাক হচ্ছে তো, এগুলো তো ঠিক আছে দেখতেছি। এখানে কোথায় গোলমাল লাগছে না, C2 ইন্টু 5%, ঠিক আছে, সবই তো ঠিক, গোলমালটা কোথায়? এটাকে আবার লিখবো, ভুল গেলে কোথায়? আচ্ছা, আমরা আবার একটু দেখবো, ভুল তো হওয়ারই কথা না, মনে হচ্ছে তো ফর্মুলা ঠিক লিখছি, অনেক সময় ফর্মুলা লিখতে আমাদের ভুল হয়ে যায়, but এখানে স্যার আমি করেছি, আমার এখানে ঠিকই আসছে 1500। জি ম্যাডাম, আসেরই কথা, ওটা আসে সবসময়, বাট আজকে এখানে 1,50,000 আসছে সেখানে, আমি বুঝতে পারতেছি না, অনেক সময় দেখা যায় এক্সেলে এই সমস্যাটা হুট করে হতে পারে, দেখা গেছে অনেক সময় একটা সেভ ওটা ক্যাশ মেমোরি করে রাখি, বাট এটা খুব কম, শতকরা 1% এই ঝামেলাটা হয়, কিন্তু আমার ফর্মুলাতে আমি ভুল দেখতেছি না, আমি আবারও উঠাচ্ছি, হতে পারে বলা যায় না, ইকুয়ালি, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে C2 আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে C2 গ্রেটার দেন দিলাম, ইকুয়াল দিলাম, গ্রেটার দেন ইকুয়াল 5,000, আগে তো 50,000 লিখছিলাম না, তো 5,000 কে লিখছিলাম, তাই না? 5,000 কমা C2 ইন্টু বাই S2 10%, আবারও শিফট চেপে 5 প্রেস করলাম, 10% লিখার পরে আমি আবার একটা কমা দিয়ে দিলাম, বাস আমাদের শীটের সঙ্গে, এরপর হচ্ছে আবারও আমি C2 ক্লিক করলাম, আবার একটা S2 দিয়ে দিলাম, 5% দিয়ে দিলাম, বাস শিফট চেপে 5 ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, বাস এখন এটা দিয়ে দেখি, অবশ্যই কোনো একটা ভুল হয়েছিল মনে হয়, আমি জানি না, এরকম আসার কথা হতো না, গুড, এখন দেখেন চলে আসছে, এখানে কি 50,000 হয়ে গেছিল, আমার ভিডিওটা দেখলে বোঝা যাবে আমার কোনো একটা ভুল হয়েছিল, বুঝলেন, না হলে একটু আগে মিলল না, এখন মিলল কেন, তাই না? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ ভুল হলে শিখা যায়, বাট কিসের যে ভুল হচ্ছিল আমি কিন্তু নিজের জানি না, তো ভিডিওটা হয়তো 5,000 থেকে 50,000 হতে পারে, 50,000 হলেও তো 1,50,000 আসে না, তাই না? কেন এটা হবে? আচ্ছা, তারপর বলে ভুল হলে শিখা যাবে। গ্রোস পেমেন্টটা কেমন? গ্রোস পেমেন্টটা আপনারা দেখেন, গ্রোস পেমেন্ট বলতে গড় পেমেন্টটা কেমন? গড় পেমেন্ট হচ্ছে ইকুয়াল C2 টা এখান থেকে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে C2 প্লাস D2 টা, এটা গ্রোস পেমেন্ট বলতে গড় বোঝাচ্ছে, তাই না? এটা আমরা সবাই বুঝতে পারছি, মানে গড় যে ইনকাম গুলা হয়েছে ওই ইনকাম গুলা যোগ হচ্ছে, C2 প্লাস D2 প্লাস
B2 প্লাস E2, E2 টা কোথায় আছে, এই যে E2, তারপরে প্লাস E2 প্লাস F2, F2 টা এই যে মেডিকেল অ্যালাউয়েন্স প্লাস I2, এটা হচ্ছে কিন্তু ওভারটাইম আওয়ার, এটা কিন্তু কোনো ইনকাম না। I2 হচ্ছে ওভারটাইম পেমেন্ট, এটা হচ্ছে ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কিন্তু বুঝতে পারছি সবাই আশা করি। আপনারা কিন্তু চাইলে এই ফর্মুলাটা আর একভাবে করা যেত, একাধিক ভাবে করা যেত, যদি কিনা এখানে এই ঘর দুটো ফাঁকা না, মানে বাকি না যেত। এখানে হচ্ছে C2 is to I2 দিলে হতো, যদি এই দুইটা ঘর বাকি না যেত। আর এখনো আর একটা কাজ করা যাবে, C2 is to F2 দিলে এই পর্যন্ত বেরোবে, কমা দেওয়ার পরে আপনি I2 দিলে তাও কিন্তু বেরোবে, তবে এখানে অবশ্যই সাম লিখতে হবে। তাহলে একটা ম্যাথ বিভিন্ন ভাবে করা যায়, আমরা বুঝতে পারবো। তো আমার একটু ভুল হয়েছে, এখানে হবে না, লাইনটা আর নিচে আসবে। ঠিক আছে, এখানে হবে। ফর্মুলার সঙ্গে কি মিলছে একটু দেখে নিই আমি। এটা কি বের করলাম আমরা, এটা হচ্ছে গ্রোস পেমেন্ট, তাই না? জি ডট পে মানে গ্রোস পে। গ্রোস পে তো কে এর ঘরে হবে না, গ্রোস পে হবে যে এল এর ঘরে, তাই না? এল এর ঘরে আমাদের একটু লক্ষ্য সঠিকভাবে না করার কারণে এখানে হবে অ্যাডভান্স, প্রভিডেন্ট ফান্ডের করা হবে অ্যাডভান্স। অ্যাডভান্সের বিষয়টা আগে একটু বুঝে নিই, তারপরে এটা যাবে। অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে আপনার, মনে করেন আপনি একটা অফিসে জব করলে আমাদের ফ্যামিলি মেম্বার তো সবারই থাকে কম বেশি। তো মনে করেন কেউ একজন অসুস্থ হয়েছে, কেউ একজন অসুস্থ হওয়ার কারণে আমরা অফিস থেকে কিছু মাসে মনে করেন 20 তারিখ, তো আমাদের যারা জব করি তাদের বেশিরভাগ লোকের পকেটে টাকা থাকে না। টাকা না থাকলে আমরা কি করতে পারি, আমরা মনে করেন ট্রিটমেন্ট নিতে হবে, আমাদের টাকার দরকার। তো যেখানে জব করে, সেটা গভর্নমেন্ট সেক্টর হোক আর মাল্টি লেভেল প্রতিষ্ঠান হোক, সেখান থেকে সে কিছু অ্যাডভান্স নিতে পারে, কারণ সে তো আর অন্য কোনো উপায় দেখে না বা অন্য কোনো জব করে না, তাই না? সেখান থেকে আমরা কে কত অ্যাডভান্স দিতে সেটা তো জানি না, আমরা আন্দাজের উপর ধরে দিলাম 500 টাকা 300 টাকা। ঠিক আছে, একটা সময় কিন্তু 300 টাকা অ্যাডভান্সের অনেক মূল্য ছিল, বাট এখন হয়তো মানুষ 500 300 শুনে হাসবে, বাট এটা কিন্তু আমাদের ফর্মুলা অনুসারে ধরে দিলাম। এরপর হচ্ছে জি ডট পে, গ্রোস পেমেন্টটা আপনারা দেখছেন, আমরা একটু আগে বের করছি, ইনকাম গুলা বের করে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটা টার্ম দিব 5346, একটা টার্ম দিব, সবগুলো বেড়ে চলে আসবে, ব্যাস। তাহলে গ্রোস পেমেন্টটা পেয়ে গেল। এরপর হচ্ছে লোকেশনটা আমরা কি করে বের করব সেটা একটু দেখি। ইকুয়াল চিহ্ন, তারপর হচ্ছে J2 হচ্ছে এই যে প্রভিডেন্ট ফান্ডে যে অ্যামাউন্ট রাখছিল, এখানে আমাদের লিখতে হবে লোকেশন, আমারও ভুল হচ্ছে। স্যার এই টাইটেলটার নাম কি, যেটা লোকেশন বলতে মাইনাস বোঝায়। আচ্ছা, আমি শেষ করি, তারপর আপনি দেখবেন অ্যান্সারটা পেয়ে যাবেন, না পাইলে আমার কাছে আবারও কোশ্চেন করিয়ে নেন। আচ্ছা। লোকেশন বলতে মাইনাস বোঝায়। কি করে আমরা একটু এটাকে বড় করে নিই। ওকে, এখানে দেখেন ফর্মুলাটা একটু লিখে দিই, তাহলে বুঝতে পারবেন। ইকুয়াল J2 হচ্ছে প্রভিডেন্ট ফান্ড প্লাস K2 টা হচ্ছে অ্যাডভান্স। আপনারা দেখেন খেয়াল করে, কোনো একজন ব্যক্তি 10,000 বা 20,000 স্যালারি পায়, সে কিন্তু প্রভিডেন্ট ফান্ডে ওই অ্যামাউন্ট থেকে একটা অ্যামাউন্ট রাখছে, সে 20,000 টাকা তার বেতন থেকে, তাই না? সে 1,000 রাখুক, 5,000 রাখুক, 200 টাকা রাখুক, যা রাখছে। আর একটা কাজ করতে সে 20,000 টাকার ভিতরে কিন্তু মাস শেষ হওয়ার আগে সে খেয়ে ফেলছে কিছু অ্যামাউন্ট। কত অ্যামাউন্ট খেয়েছে? 500 টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছে, তাই না? তাহলে এই দুইটা কিন্তু যোগ হলো মানে ওই এখানে ডকুমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে, যোগ হওয়ার পরে আমাদের মূল পেমেন্ট থেকে এটা মাইনাস হবে। মূল পেমেন্ট কোনটা, এই যে গ্রস পেমেন্ট থেকে এটা মাইনাস হবে। আশা করি বুঝতে পারছেন। কারণ এটা হচ্ছে আগে নিয়ে ফেলছে 725 টাকা, সে আগের থেকে নিয়ে ফেলছে, একটা তার প্রভিডেন্ট ফান্ডে চলে যাচ্ছে আর একটা তার অ্যাডভান্স নিয়ে ফেলছে, তাই না? তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে সে আগের থেকে তার বেতন থেকে যে অ্যামাউন্টটা নিয়ে ফেলবে, ব্যবহার করে ফেলবে, সেটা তো দুইবার তো অফিস কখনো বেতন দেবে বা ডাবল
কাউন্টিং প্রবলেম তো কেউ করতে চায় না, তাই না? দ্বৈত গণনা যে বিষয়টা আমরা যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট যারা পড়ছি তারা আর কি এটা দ্বৈত গণনার ভিতরে কেউ ফেলতে চায় না, ঠিক আছে? নিড পেমেন্ট নিড পেমেন্টটা আমাদের সাধারণত এখানে এন ডট পেমেন্ট লেখা হয়েছে, তো আপনারা চাইলে এটাকে এক লাইন করতে পারবেন অথবা 2 লাইন করতে পারবেন, আপনাদের ইচ্ছা। অথবা এন ডট পে লিখতে পারবেন। নিড পেমেন্টটা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ইকুয়াল L2 মাইনাস M2। L2 টা কোথায় আছে আমাদের? এই যে গ্রস পেমেন্ট থেকে আমাদের গড় যে পেমেন্টটা আসছিল, গ্রস পেমেন্ট বলতে গড় পেমেন্ট, জি ডট পেমেন্ট গ্রস পেমেন্ট। গড় পেমেন্ট থেকে আমাদের এই যে যেটা ডোকেশন বা অ্যাডভান্স নিয়েছিলাম এবং প্রভিডেন্ট ফান্ড যেটা রাখছিলাম, এই দুইটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এই দুইটা মাইনাস প্রথম আমরা আগে যোগ করছি, দুইটা যোগ করে এখানে রাখছি ডোকেশন হয়েছে, ডোকেশনটা করে দিতে হবে এখন, তাহলে বাস্তব রূপ দেখাতে হবে। এটা হচ্ছে M2, আমি এটা দিয়ে দিলাম। তাহলে গ্রস পেমেন্ট থেকে লোকেশনটা বাদ গেলে আমার মূল অ্যামাউন্টটা বা নিট পেমেন্টটা বের হয়ে গেল, তাই না? আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা আমি আজকে ক্লাসটা এখানে এ পর্যন্ত শেষ করে দিব, কিন্তু এর ভিতরে কারোর কোনো প্রকার সমস্যা আছে কিনা, যদি কেউ বলছেন যে আমি এটা বুঝতে পারি না বা আমার এটা সমস্যা আছে, কারোর কি কোনো সমস্যা আছে আমাদের যে ফর্মুলাটা দেখানো হয়েছে এর ভিতরে? হ্যালো স্যার আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারোর কি কোনো সমস্যা আছে যে বুঝতে পারি না এমন কেউ আছে? এটা ছিল আমাদের প্রাইম ব্যাংক লিমিটেড, অর্থাৎ স্টাফদের স্যালারি বিষয়, হ্যাঁ, এটা সরকারি বেসরকারি অফিস বিষয়। আগামী দিন করবো আমরা রেজাল্ট শিট 1, রেজাল্ট শিট 2। এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন, তাহলে কোশ্চেন করতে পারবেন। এটা বিষয়ে কোনো করছেন না, তাই না? তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি ক্লাসটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।